ফ্রেন্ডস, সেল সাইকেলস অ্যান্ড সেল ডিভিশনের লাস্ট ভিডিও এটা। তো এই ভিডিওতে মিওসিস পার্টটা কভার করা হবে। তো শুরু করা যাক। দ্য প্রোডাকশন অফ অফস্প্রিং বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনক্লুডস দ্য ফিউশন অফ টু গ্যামেটস ইচ উইথ এ কমপ্লিট হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমস। তো এখানে বলা হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যে অপত্য তৈরি করা হয় তার মধ্যে কী থাকে যে দুটো গ্যামেটস সেখানে ফিউশন হয়, মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফিউশন হয়ে থাকে এবং প্রত্যেকটা গ্যামেটের মধ্যে কী থাকে, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম থাকে। তো মেল যে তাহলে মানুষ পুরুষের ক্ষেত্রে যে শুক্রাণু থাকে তাতে হ্যাপ্লয়েড সংখ্যা অর্থাৎ মানুষের ক্ষেত্রে 23টি, ফিমেলের মধ্যে যে ডিম্বাণু থাকে তার মধ্যে 23টি ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড এন সংখ্যা ক্রোমোজোম থাকে। এই দুটো একত্রিত হয়ে যুক্ত হয়ে ফিউজ করে অফস্প্রিং তৈরি করে। গ্যামেটস আর ফর্মড ফ্রম স্পেশালাইজড ডিপ্লয়েড সেল, এবং এই গ্যামেটসগুলো তৈরি হয় কি ডিপ্লয়েড সেল থেকে। ডিপ্লয়েড সেল থেকে, যেমন মেলের ক্ষেত্রে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে, ফিমেলের ক্ষেত্রে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে, ওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কী হয় যে গ্যামেট তৈরি হয়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হয়। দিস স্পেশালাইজড কাইন্ড অফ সেল ডিভিশন দ্যাট reduces the chromosome number by half results in the production of haploid daughter cell. এই যে স্পেশাল টাইপের সেল ডিভিশন যেখানে ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা 2n থেকে n হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে মিওসিস। দিস কাইন্ড অফ ডিভিশন ইজ কল্ড মিওসিস। এই রকমের ডিভিশনকে বলা হয় মিওসিস। তাহলে মিওসিস প্রক্রিয়ায় কী হয় যে ক্রোমোজোম সংখ্যা সেটা অর্ধেক হয়ে যায়। মিওসিস এনসিওর দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ফেজ in the life cycle of sexually reproducing organisms, whereas fertilization restore the diploid phase. মিওসিসে কী হয় যে লাইফ সাইকেলের মধ্যে যে হ্যাপ্লয়েড ফেজ আছে বা সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমের ক্ষেত্রে যে সেক্সুয়াল স্টেজ আছে সেখানে মিওসিসটা হয়ে থাকে। সেখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, তারপর সেই হ্যাপ্লয়েড সেলগুলো যুক্ত হয়ে আবার ডিপ্লয়েড সেল তৈরি করে। যেমন মেলের ক্ষেত্রে কী হয়, মানুষের ক্ষেত্রে কি মেল শুক্রাণু তৈরি করছে যেখানে হ্যাপ্লয়েড সেল আছে, ফিমেল ডিম্বাণু সেখানে হ্যাপ্লয়েড সেল, সেই দুটো আবার যুক্ত হয়ে ডিপ্লয়েড তৈরি করলো। কিন্তু এই শুক্রাণু ডিম্বাণু আবার সেই ডিপ্লয়েড সেল থেকে তৈরি হয়েছিল। উই কাম অ্যাক্রস মিওসিস ডিউরিং গ্যামেটোজেনেসিস ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। বিশেষ করে উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে যখন গ্যামেটোজেনেসিস হয়, গ্যামেট তৈরি হওয়ার কাজ হয়, তখন আমরা মিওসিস দেখতে পাই। দিস লিডস টু দ্য ফর্মেশন অফ হ্যাপ্লয়েড গ্যামেটস, এবং এর ফলে হ্যাপ্লয়েড গ্যামেটস তৈরি হয়। দ্য কি ফিচার্স অফ মিওসিস আর অ্যাজ ফলো। মিওসিসের যে ফিচার্স সেগুলো নিচের দিকে দেওয়া আছে, কী কী আছে দেখা যাক। মিওসিস ইনভলভস টু সিকোয়েন্সিয়াল সাইকেল অফ নিউক্লিয়ার অ্যান্ড সেল ডিভিশন কল্ড মিওসিস 1 অ্যান্ড মিওসিস 2, বাট অনলি এ সিঙ্গেল সাইকেল অফ ডিএনএ রেপ্লিকেশন। মিওসিসের দুটো সাইকেল থাকে, একটা মিওসিস 1 একটা মিওসিস 2। তো মিওসিস 1-এ নিউক্লিয়ার ডিভিশন হয়ে থাকে আর মিওসিস 2-তে সেল ডিভিশন হয়ে থাকে। কিন্তু ডিএনএ রেপ্লিকেশন একবারই হয়, ডিএনএ রেপ্লিকেশনটাই একবারই হয়, আর সেটা হয় মিওসিস 1-এ। মিওসিস 1 is initiated after the parental chromosome have replicated to produce identical sister chromatids at the S phase. মিওসিস 1 কখন শুরু হয়, যখন প্যারেন্টাল যে ক্রোমোজোম আছে সেগুলো রেপ্লিকেট করে এবং একই রকমের সিস্টার ক্রোমাটিড তৈরি করে এস দশাতে মিওসিস 1 চালু হয়। আমরা ডিটেলসে পড়বো, এটা জাস্ট একটা জিস্ট দেওয়া আছে যে এস ফেজে কী হয়, ডিএনএ ক্রোমোজোম আছে যেটা সেম নাম্বার থাকে, সেই ক্রোমোজোমগুলো রেপ্লিকেট করে যে আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিড তৈরি হবে, তখনই মিওসিস 1টা সেখান থেকে স্টার্ট হতে শুরু করে দেয়। মিওসিস ইনভলভস পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম অ্যান্ড রিকম্বিনেশন বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম। তো এটা একটা জটিল একটা প্রসেস যে মিওসিসের মধ্যে কী হয় যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পেয়ারিং হয়। হোমোলোগাস ক্রোমোজোম যেগুলো আছে একই টাইপের যে ক্রোমোজোম সেগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে, আর রিকম্বিনেশন অফ বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোজোম। দুটো ক্রোমাটিডের মধ্যে যে নন সিস্টার ক্রোমাটিড থাকে তাদের যে হোমোলোগাস ক্রোমোজোম তাদের মধ্যে রিকম্বিনেশন হয়। রিকম্বিনেশন মানে কি, এটা একটা জটিল প্রসেস। ধরা যাক এটা একটা ক্রোমাটিডস, এটা একটা ক্রোমাটিডস, এর মধ্যে কি এই ক্রোমাটিডসের এই পার্টটা, এই ক্রোমাটিডসের এই পার্টটা, এই দুটো, এই পার্টটা এখানে এলো এবং এই পার্টটা এখানে গেল। এভাবে অপত্য কোষের মধ্যে এই দুটো থেকে একটা অপত্য কোষ তৈরি হচ্ছে,
দাঁড়াও বিষয়টা বোঝাচ্ছে, 3টে ক্রোমাটিড রাখতে হবে। ধরা যাক এটা একটা ক্রোমাটিডস আর এটা একটা ক্রোমাটিডস, ঠিক আছে। এখান থেকে একটা অপত্য ক্রোমাটিডস তৈরি হলো। তো এই অপত্য ক্রোমাটিডসের এই ক্রোমাটিডের এই পার্টটা এখান থেকে এলো, আর এই ক্রোমাটিডের এই পার্টটা এই ক্রোমাটিডে গেল। তাহলে দুটোরই কী হচ্ছে, দুটোর রিকম্বিনেশন হচ্ছে এই নতুন অপত্য ক্রোমাটিডে, এটা হচ্ছে রিকম্বিনেশন। তো এটা আরও ডিটেলসে নিচের দিকে পড়বো, এটা জাস্ট একটা কনসেপ্ট দিলাম। 4 হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড অ্যাট দ্য এন্ড অফ দ্য মিওসিস 2। মিওসিস 2 এর পরে 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। মিওটিক ইভেন্ট ক্যান বি গ্রুপড আন্ডার দ্য ফলোয়িং ফেজ। 4টি ভাগে ভাগ করা যেতে পারে। মেনলি দুটো পার্ট, একটা মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1-এ আবার 4টে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মিওসিস 2-তে আবার 4টে, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। তো এভাবে মিওসিসের যে পার্ট সেটা দেখা হলো। এবার ডিটেলসে পড়লে এই যে পার্টটা আছে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ডিটেলসে পড়া যাক। প্রথমে আসছে মিওসিস 1। মিওসিস 1-এর মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে। তো প্রথমে আছে মিওসিস 1-এর প্রোফেজ 1। তো মিওসিস 1-এর প্রোফেজ 1-এ কী হচ্ছে, prophase of the first meiotic division is typically longer and more complex when compared to prophase of mitosis. মাইটোসিসের যে প্রোফেজ ছিল তার তুলনায় মিওসিসের যে প্রোফেজ সেটা অনেক লম্বা, অনেক সময় ধরে হয়ে থাকে এবং অনেক কমপ্লেক্স, অনেক জটিল। It has been further subdivided into the following 5 phases based on chromosomal behavior. ক্রোমোজোমের অবস্থান, ক্রোমোজোমের আকার আকৃতি, তার আচরণ এর উপর ভিত্তি করে প্রোফেজনকে আবার 5টি দশায় ভাগ করা হয়। একটা লেপ্টোটিন, একটা জাইগোটিন, একটা প্যাকাইটিন, একটা ডিপ্লোটিন আর একটা ডায়াকাইনেসিস। 5টি ভাগে ভাগ করা হয়: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। তো এবার শুরু করা যাক একে একে কোনটাতে কী পার্ট আছে। During leptotin stage, the chromosomes become gradually visible under the light microscope. লেপটোটিন দশাতে কী হয়, যে ক্রোমোজোমগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। মাইটোসিসের ক্ষেত্রে যেমন দেখা গেছিলো মেটাফেজ দশায়, সেখানে এখানে হয় লেপটোটিন দশায়, প্রোফেজ 1-এর লেপটোটিন দশায়। দ্য কম্প্যাকশন অফ ক্রোমোজোমস কন্টিনিউস থ্রো আউট লেপটোটিন। পুরো লেপটোটিন বরাবর কী হয়, যে ক্রোমোজোম যেগুলো ছিল সেগুলো একে অপরের সঙ্গে কম্প্যাক্ট হতে থাকে, একে অপরের সঙ্গে সংযুক্ত হতে থাকে। দিস ইজ ফলোড বাই দ্য সেকেন্ড স্টেজ অফ প্রোফেজ কল্ড জাইগোটিন। তারপরে দশা আছে জাইগোটিন। সেই জাইগোটিনেও সেই কম্প্যাকশন মানে যে ক্রোমোজোম ম্যাটেরিয়ালগুলো আছে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, সেটা কাজটা হতেই থাকে। ডিউরিং দিস স্টেজ ক্রোমোজোম স্টার্ট পেয়ারিং টুগেদার। এই সময় কী হয়, যে ক্রোমোজোমগুলো একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকে, অ্যান্ড দিস প্রসেস অফ অ্যাসোসিয়েশন ইজ কল্ড সাইন্যাপসিস। এবং এই যে ক্রোমোজোমগুলো যুক্ত হচ্ছে এই পদ্ধতিটাকে বলা হয় সাইন্যাপসিস। সাচ পেয়ার্ড ক্রোমোজোম আর কল্ড হোমোলোগাস ক্রোমোজোম। এই ধরনের যে পেয়ার্ড ক্রোমোজোম আছে তাদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। Electron micrograph of this stage indicate that chromosome synapsis is accompanied by the formation of complex structure called synaptonemal complex. Synaptonemal complex. ইলেকট্রন মাইক্রোগ্রাফ যদি করা যায় এই স্টেজে, তবে দেখা যাবে যে ক্রোমোজোম সাইনাপসিস ইজ অ্যাকম্পানিড বাই দ্য ফর্মেশন অফ কমপ্লেক্স স্ট্রাকচার কল্ড সাইনোপ্টোনেমাল কমপ্লেক্স। ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যাবে এটা বলে সাইনোপ্টোনেমাল কমপ্লেক্স বলা হয়। The complex formed by a pair of synapsed homologous chromosome is called bivalent or tetrad. মানে এখানে কী হচ্ছে, যে এ একটা ক্রোমোজোম আর এ একটা ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোম কী হয়, যে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে কী গঠন করে, এভাবে একটা ক্রোমোজোম তৈরি করে। তো এটা হচ্ছে বাইভ্যালেন্ট, দুটো থাকছে, দুটো পার্ট, বা টেট্রাড মানে চারটে অঙ্গ হচ্ছে এরকম পার্ট থাকে, টেট্রাড বলা হয় তাকে। ওটাকে বলা হয় সাইনাপসিস, যে দুটো ক্রোমাটিড একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, একে বলে সাইনাপসিস। However, these are more clearly visible at the next stage. The first two stages of prophagon are relatively short-lived compared to the next stage, that is প্যাকাইটিন। প্যাকাইটিন দশাটা এই আগের দুটোর থেকেও লম্বা এবং এটা সবচেয়ে বড় স্টেজ। ডিউরিং দিস স্টেজ দ্য 4 chromatids of each bivalent chromosomes become distinct and clearly appears as tetrad.
চারটে যে ক্রোমাটিডস থাকে সেটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় এবং টেট্রাডস আকারে দেখা যায়। দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেশন নোডিউলস, এবং এটাকে দেখা যায় কী হিসাবে, রিকম্বিনেশন নোডিউলস হিসেবে দেখা যায়। দ্য সাইট অ্যাট হুইচ ক্রসিং ওভার অকার্স বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস অফ দ্য হোমোলোগাস ক্রোমোজোম, এবং দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে ক্রস ওভার সেটা প্যাকারিন দশাতেই হয়ে থাকে। ছবিটা দেখায় তাহলে তোমরা এটা বুঝতে পারবে ব্যাপারটা। এই যে প্রোফেজন দেখতে পাচ্ছ ছবি, প্রোফেজন, প্রোফেজনে এই যে দেখতে পাচ্ছ দুটো ক্রোমোজোম পাশাপাশি চলে এসছে, এই দুটো ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম পাশাপাশি আসছে এবং বাইভ্যালেন্ট গঠন করছে। আর বাইভ্যালেন্টের মধ্যে চারটে ক্রোমাটিড, একটা দুটো তিনটে চারটে, সেই চারটে ক্রোমাটিড তার জন্য এদের টেট্রাড বলা হয়। এগুলো দেখো একে অপরের সঙ্গে সাইনাপসিস গঠন করেছে পাশাপাশি এসে, এবং এদের মধ্যে কী হবে, ক্রস ওভার হবে। ক্রস ওভার মানে কি, একটা ক্রোমোজোমের একটা পার্ট আর একটা ক্রোমোজোমের আরেকটা পার্টের সঙ্গে যুক্ত হয়ে যে তৈরি, সেটা হচ্ছে ক্রস ওভার। সেই ক্রস ওভারটা এখানে হবে। এখানে ছবিটা দেওয়া নেই, ছবিটা দেওয়া থাকলে ভালো হতো। তো এই ক্রসিং ওভারটা সেটা দাঁড়াও, ক্রস ওভারটা আমি মোটামুটি একটু বোঝাবার চেষ্টা করছি এখানে। যে ধরা যাক এটা একটা ক্রোমাটিডস, আর এটা একটা ক্রোমাটিডস, এটা একটা ক্রোমোজোম, আর আরেকটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। দুটো ক্রোমোজোম পাশাপাশি এসছে, সাইনাপসিস হয়েছে, পাশাপাশি এসছে, সাইনাপসিস হয়েছে। এবং এর ফলে কী হচ্ছে, যে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি হচ্ছে এদের থেকে। তো ক্রস ওভারে কী হয়, ক্রস ওভারে এই ক্রোমোজোমের একটা পার্ট এই ক্রোমোজোমের একটা পার্টের সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, একটা পার্ট এই ক্রোমোজোমের একটা পার্টের সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, এই ক্রোমোজোমের একটা পার্ট এই ক্রোমোজোমের একটা পার্টের সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, এই ক্রোমোজোমের কিছুটা পার্ট এই ক্রোমোজোমের কিছুটা পার্টের সঙ্গে ইন্টারচেঞ্জ হবে, এবং এর ফলে একটা নতুন ক্রোমোজোম তৈরি হবে যেখানে দুটো ক্রোমোজোমেরই বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে, দুটো ক্রোমোজোমেরই বৈশিষ্ট্য থাকবে, সেটাই হচ্ছে ক্রস ওভার। ঠিক আছে, এভাবে দুটো ক্রোমোজোমেরই বৈশিষ্ট্য থাকবে, সেটা হচ্ছে ক্রস ওভার। This stage of is characterized by the appearance of recombination nodules, and recombination nodules থাকে the site at which crossing over occurs between non-sister chromatids of the homologous chromosome. homologous chromosome দুটো non-sister chromatid এর মধ্যে ক্রস ওভার হয়ে থাকে। crossing over is the exchange of genetic crossing over is the exchange of genetic materials বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম, যেটা নিচে দেখালাম সেটাই, যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা আছে সেটা এক্সচেঞ্জ হবে, মানে এই ক্রোমোজোমের একটা পার্ট ওই ক্রোমোজোমের আরেকটা পার্টের সঙ্গে ইন্টারচেঞ্জ হবে। ক্রসিং ওভার ইজ অলসো অ্যান এনজাইম মেডিয়েটেড প্রসেস, অ্যান্ড দ্য এনজাইম ইনভলভ ইজ কল্ড রিকম্বিনেজ এনজাইম এই ক্রসিং ওভারে সাহায্য করে। ক্রসিং ওভার লিডস টু রিকম্বিনেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল অন দ্য টু ক্রোমোজোম, দুটো ক্রোমোজোমের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো রিকম্বিনেশন হয়, একটার সঙ্গে আরেকটা যুক্ত হয়। রিকম্বিনেশন বিটুইন হোমোলোগাস ক্রোমোজোম ইজ কমপ্লিটেড বাই দ্য এন্ড অফ প্যাকাইটিন দশার শেষের দিকে সেই রিকম্বিনেশনটা কমপ্লিট হয়ে যায় দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, লিভিং দ্য ক্রোমোজোম লিঙ্কড অ্যাট দ্য সাইট অফ ক্রসিং ওভার, এবং ক্রোমোজোমের সঙ্গে ক্রসিং ওভারের সাইটে ক্রোমোজোমগুলো আলাদা থেকে যায়। ক্রসিং ওভারের সাইটে ক্রোমোজোমগুলো থেকে যায়, মানে যেরকমভাবে আলাদা আলাদা এক্সচেঞ্জ হচ্ছে সেই এক্সচেঞ্জটা থেকে যায় সেভাবে আলাদাভাবে। দ্য বিগিনিং অফ ডিপ্লোটিন ইজ রিকগনাইজড বাই দ্য ডিসলিউশন অফ দ্য সাইনোটোনেমাল কমপ্লেক্স। তো এইভাবে ক্রসিং ওভার হলো, দুটো ক্রোমোজোমের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হলো, এরপরে আসছে ডিপ্লোটিন ফেজ। সেই ডিপ্লোটিন ফেজ কী হয়, ডিসলিউশন অফ দ্য সাইনোটোনেমাল কমপ্লেক্স, এই যে সাইনোপসিস হয়েছিল সেটা আস্তে আস্তে ডিসলিউশন হয়ে যায়, সেটা আলাদা হতে থাকে। and the tendency of the recombined homologous chromosome of the bivalent to separate from each other except at the sites of crossover। এবং এর ফলে কী হয়, যে দুটো যে আলাদা ক্রোমোজোম একে অপরের সঙ্গে যুক্ত হয়েছিল সেই দুটো ক্রোমোজোম এবার কী হতে থাকে, আলাদা হতে শুরু করে দেয়, এবং এই দুটো কী হয় এভাবে একে অপর থেকে আলাদা হতে শুরু করে দেয়। কিন্তু যে পার্টটা ক্রসিং ওভার হয়ে গেছে সেই পার্টটা কিন্তু কোনো চেঞ্জ হয় না,
সেটা ক্রস ওভারই থেকে যায়। দিস এক্সেপ্ট স্ট্রাকচার আর কল্ড ক্যাজমাটা। এই এক্সেপ্ট স্ট্রাকচারটাকে বলা হয় ক্যাজমাটা। এই যে নিচের দিকে দেখাচ্ছে, তারও তোমার ছবির মাধ্যমে বোঝাচ্ছি যে এই যে এটা দেখতে দেখো এক্সের মতো লাগছে না, দুটোকে যদি আলাদা করে দিলে একটা এক্সের মতো আকার হচ্ছে না? তো এই যে দুটো ক্রোমোজোম পাশাপাশি আছে, এক্সের মতো গঠন তৈরি করছে, একে বলা হয় ক্যাজমাটা। In oocytes of some vertebrate, diplotin can last for months or years. তো কিছু কিছু oocytes-এর ক্ষেত্রে, আবার ভার্টিব্রার কিছু কিছু oocyte-এর ক্ষেত্রে ডিপ্লোটিনটা অনেক মাস, অনেক বছর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ডিপ্লোটিন ক্যান লাস্ট ফর মান্থস অর ইয়ার ইন oocyte অফ সাম ভার্টিব্রা। কিছু কিছু ভার্টিব্রার oocytes-এর মধ্যে ডিপ্লোটিন দশাটা অনেক মাস থেকে অনেক বছর পর্যন্ত লেগে যেতে পারে। দ্য ফাইনাল স্টেজ অফ মিওটিক প্রোফেজ ইজ অন ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস হলো সব থেকে লাস্ট স্টেজ। তাহলে সব থেকে বড় স্টেজ কোনটা? ডিপ্লোটিন। তারপর আসছে ডায়াকাইনেসিস। দিস ইজ মার্কড বাই টার্মিনালাইজেশন অফ ক্যাজমাটা। ক্যাজমাটা যেটা তৈরি হয়েছিল এক্স আকৃতি দুটো ক্রোমোজোম মিলে, সেটা এবার আলাদা হতে থাকে। ডিউরিং দিস ফেজ দ্য ক্রোমোজোমস আর ফুললি কনডেন্সড অ্যান্ড দ্য মিওটিক স্পিন্ডল ইজ অ্যাসেম্বলড টু প্রিপেয়ার দ্য হোমোলোগাস ক্রোমোজোম ফর সেপারেশন। এই সময় কী হয়েছে, ক্রোমোজোমগুলো ফুল সম্পূর্ণরূপে কনডেন্স থাকে এবং যে স্পিন্ডেলগুলো তৈরি হয়েছিল সেটা একে অপরের সঙ্গে আলাদা হতে থাকে, দুটো ক্রোমোজোম আলাদা হতে থাকে। বাই দ্য এন্ড অফ ডায়াকাইনেসিস দ্য নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার। ডায়াকাইনেসিসের শেষে কী হয় যে নিউক্লিওলাস সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অ্যান্ড দ্য নিউক্লিয়ার এনভেলপ অলসো ব্রেকডাউন। এবং যে নিউক্লিয়ার যে পর্দা ছিল সেটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে দেয়। ডায়াকাইনেসিস রিপ্রেজেন্ট ট্রানজিশন টু মেটাফেজ, মানে এটা একটা ট্রানজিশন দশা, প্রোফেজ আর মেটাফেজের মধ্যবর্তী স্থানে একটা অন্তর্বর্তী পর্যায়। এই সময় নিউক্লিওলাসটাও ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার এনভেলপটা সেটাও ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আর যে ক্যাজমাটা ছিল, সেই ক্রোমোজোমগুলো হোমোলোগাস ক্রোমোজোম, সেটাও দুটো আলাদা হতে শুরু করছে। এবার তারপরে আসছে কি মেটাফেজ ওয়ান। প্রোফেজ ওয়ানটা সব থেকে বড়। প্রোফেজ ওয়ানের পাঁচটা দশা আমরা দেখলাম। একবার জাস্ট জিস্ট আকারে যদি বলা যায়, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এখানে সাধারণত প্যাকাইটিনের ক্রস ওভারটা হয়ে থাকে, ডিপ্লোটিনে ক্যাজমাটা তৈরি হয়, আর ডায়াকাইনেসিসে পুরোপুরি আলাদা হয়ে যায়। এবার হচ্ছে মেটাফেজ ওয়ান। দ্য বাইভ্যালেন্ট ক্রোমোজোমস অ্যালাইন অন দ্য ইকুয়েটোরিয়াল প্লেট। এই যে দুটো ক্রোমোজোম ছিল, সেই ক্রোমোজোমগুলো এবার কি ইকুয়েটোরিয়াল প্লেট মানে মধ্যবর্তী স্থানে, নিরক্ষীয় যে অঞ্চল সেই মিডিল স্থানে এবার সেগুলো সাজানো থাকে। দ্য মাইক্রোটিউবুলস ফ্রম দ্য অপোজিট পোলস অফ দ্য স্পিন্ডল অ্যাটাচ টু দ্য কাইনেটোকোর অফ হোমোলোগাস ক্রোমোজোম। এবং দুই দিকের যে দুটো পোল আছে, সেখানে যে ক্রোমোজোম আছে তার কাইনেটোকোরের মাধ্যমে দুটো পোলের সঙ্গে সেই দুটো যুক্ত থাকে মেটাফেজ ওয়ানে। এই যে দেখতে পাচ্ছ ছবিতে, এই কাইনেটোকোর্সের মাধ্যমে স্পিন্ডলগুলো যুক্ত আছে, কাইনেটোকোর্সের মাধ্যমে স্পিন্ডলগুলো যুক্ত আছে। ঠিক আছে, তো এটা মেটাফেজ ওয়ান, আর সেটা মিডিলে সাজানো আছে মধ্যবর্তী স্থানে। তো এটা হলো মেটাফেজ ওয়ান। এবার আসছে অ্যানাফেজ ওয়ান। দ্য হোমোলোগাস ক্রোমোজোমস সেপারেট হোয়াইল সিস্টার ক্রোমাটিডস রিমেন অ্যাসোসিয়েটেড অ্যাট দেয়ার সেন্ট্রোমিয়ার্স। এবার কী হয়েছে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো একে অপর থেকে আলাদা হতে শুরু করে দেয়। অ্যানাফেজ দশায় যেটা হয় সেটা মাইটোসিসের মতোই, হোয়াইল সিস্টার ক্রোমাটিডস রিমেন অ্যাসোসিয়েটেড অ্যাট দেয়ার সেন্ট্রোমিয়ার। কিন্তু সিস্টার ক্রোমাটিডগুলো একে অপরের সঙ্গে থেকেই যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে যে দুটো সিস্টার ক্রোমাটিড, দুটো সিস্টার ক্রোমাটিড দেখতে পাচ্ছ, দুটো সিস্টার ক্রোমাটিড আছে এবং সেটা দুটো আলাদা আলাদা সেপারেট হয়ে যাচ্ছে এবং দুটো পোলের দিকে যেতে শুরু করছে। মাইটোসিসে দেখলে কিন্তু সেখানে দেখতে পাবে দুটো ক্রোমাটিড নেই, ওখানে একটা ক্রোমাটিড ছিল। কিন্তু মিওসিসের ক্ষেত্রে দুটো সিস্টার ক্রোমাটিড দেখতে পাচ্ছ, দুটো ক্রোমাটিড এবং এগুলো সিস্টার ক্রোমাটিড। এবার যে টেলোফেজ ওয়ান, টেলোফেজ ওয়ানে কী হচ্ছে, দ্য নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার। টেলোফেজ দশাতে যেটা হয়ে থাকে সে একই রকম মাইটোসিসের মতো, যে নিউক্লিয়ার মেমব্রেনটা আবার ফিরে আসে, নিউক্লিওলাসটা আবার ফিরে আসে, সাইটোকাইনেসিস ফলোস, এরপরে সাইটোকাইনেসিস হবে মানে সাইটোপ্লাজম ডিভিশন হবে, অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাজ ডায়াড অফ সেল। এবং দুটো সেল তৈরি হয়ে যাবে, সেম মাইটোসিসের মতো একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে। Although in many cases the chromosomes do undergo some dispersion,
they do not reach the extremely extended state of the interphase nucleus. যদিও কিছু কিছু ক্ষেত্রে এই যে ক্রোমোজোমগুলো আছে সেগুলো আলাদা থাকে, ডিসপারশন দেখায়, কিন্তু তারা একেবারে যে ইন্টারফেস নিউক্লিয়াস সেই অবস্থায় যায় না, যে যেখানে কী হবে যে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, সেরকম অবস্থায় স্থায়ী হবে না। সেখানে কী হবে যে সাইটোপ্লাজমটা বিভাজিত হবে। দ্য স্টেজ বিটুইন দ্য টু মিওটিক ডিভিশন ইজ কল্ড ইন্টারকাইনেসিস অ্যান্ড ইজ জেনারেলি শর্ট লিভড। ইন্টারকাইনেসিস কি, যে দুটো মিওসিস 1 আর মিওসিস 2 এর মধ্যবর্তী যে ফেজ বা যে স্টেটস তাকে বলা হয় ইন্টারকাইনেসিস। দেয়ার ইজ নো রেপ্লিকেশন অফ ডিএনএ ডিউরিং ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিসের সময় কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না। ডিএনএ রেপ্লিকেশন যে একবার হওয়া ছিল সেটা হয়ে গেছে এস দশাতে। ইন্টারকাইনেসিস ইজ ফলোড বাই প্রোফেজ 2। ইন্টারকাইনেসিসের ফলে কী হবে, প্রোফেজ 2 হবে। এ মাচ সিম্পলার প্রোফেজ দ্যান প্রোফেজ 1। প্রোফেজ 1-এর থেকে অনেকটাই সিম্পল প্রোফেজ 2। প্রোফেজ 1 তো অনেকটাই টাফ, অনেক জটিল, অনেকগুলো দশা থাকে, কিন্তু প্রোফেজ 2 অনেকটা সিম্পল। আর ইন্টারকাইনেসিসে কোনো রকমের রেপ্লিকেশন হয় না। এবার আসছে মিওসিস 2। মিওসিস 2-তে কী বলা হচ্ছে দেখা যাক। প্রোফেজ 2, meiosis 2 is initiated immediately after cytokinesis, usually before the chromosomes have fully elongated. মিওসিস 1-এর পরে সাইটোকাইনেসিস হলো, তারপরে মিওসিস 2 চালু হয়ে যায়, মিওসিস 2 এর প্রোফেজ 2 চালু হয়ে যায়। এমনকি ক্রোমোজোমগুলো সম্পূর্ণরূপে আলাদা হয়নি, তখনও চালু হয়ে যায়। ইন কন্ট্রাস্ট টু মিওসিস 1, মিওসিস 2 রিজেম্বলস এ নর্মাল মাইটোসিস। তাহলে মিওসিস 2 অনেকটাই নর্মাল মাইটোসিসের মতো হয়ে থাকে। দ্য নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স বাই দ্য এন্ড অফ প্রোফেজ 2। প্রোফেজ 2 শেষ হলে আবারও নিউক্লিয়ার যে এনভেলপ ছিল যেটা তৈরি হয়েছিল টেলোফেজ 10-এ, টেলোফেজ 1-এ, সেটা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। দ্য ক্রোমোজোমস এগেন বিকাম কম্প্যাক্ট, এবং ক্রোমোজোমগুলো আবার কম্প্যাক্ট হয়ে যায়, আবার একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। কিন্তু প্রোফেজ 2-তে আর যে ক্রস ওভার, ক্যাজমাটা, এসবের কোনো ব্যাপার থাকে না। এরপর আসছে মেটাফেজ 2। অ্যাট দিস স্টেজ দ্য ক্রোমোজোমস অ্যালাইন অ্যাট দ্য ইকুয়েটার। এবার আবার ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে, মানে মিডিল জায়গাতে আবার সাজানো থাকে। অ্যান্ড দ্য মাইক্রোটিউবুলস ফ্রম অপোজিট পোলস অফ দ্য স্পিন্ডল গেট অ্যাটাচ টু দ্য কাইনেটোকোর্স। এবং মাইক্রোটিউবুলস দুটো অপোজিট পোল থেকে স্পিন্ডল ফাইবারের মাধ্যমে কাইনেটোকোর্সে যুক্ত থাকে। অফ সিস্টার ক্রোমাটিডসের, মানে সিস্টার ক্রোমাটিডগুলো দুটো পোলে গিয়েছিল আলাদাভাবে, তো সেখানে কাইনেটোকোর আছে, সেই কাইনেটোকোরের সাহায্যে কী হচ্ছে, স্পিন্ডল ফাইবারগুলো যুক্ত থাকে দুটো পোলে। এরপর আসছে অ্যানাফেজ 2। ইট বিগিনস উইথ দ্য সিমুলটেনিয়াস স্প্লিটিং অফ দ্য সেন্ট্রোমিয়ার অফ ইচ ক্রোমোজোম। মাইটোসিসে যেরকম হয় সেরকমই, যে সেন্ট্রোমিয়ারটা স্প্লিট হয়ে যাবে, প্রত্যেকটা ক্রোমোজোমকে নিয়ে সেটা দুই দিকে যেতে শুরু করবে, হুইচ ওয়াজ হোল্ডিং দ্য সিস্টার ক্রোমাটিডস টুগেদার, যেটা দুটো সিস্টার ক্রোমাটিডকে যুক্ত করে রেখেছিল। অ্যালাউইং দেম টু মুভ টু আর অপোজিট পোল অফ দ্য সেল। এবং এরা কী করে, যে দুটো অপোজিট পোলে যেতে সাহায্য করে। শর্টেনিং অফ মাইক্রোটিউবুলস অ্যাটাচ টু কাইনেটোকর, বাই শর্টেনিং অফ দ্য মাইক্রোটিউবুলস অ্যাটাচ টু কাইনেটোকর। কাইনেটোকরের সঙ্গে যে মাইক্রোটিউবুলস আছে সেটা আস্তে আস্তে ছোটো হয়ে যায়, এবং এর ফলে সে দুটো পোলে সে চলে যায়। ছবি আছে, ছবিতে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবে, ছবি দেখালে বুঝে যাবে। যে এই যে ছবি দেখা যাচ্ছে, তো এটা প্রোফেজ দেখা হয়েছে প্রথমে। এবার দেখা হচ্ছে এই যে প্রোফেজ 2-তে কী হচ্ছে, এই যে দুটো ছিল সে নিউক্লিয়ার এনভেলপটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, এগুলো কনডেন্স হচ্ছে। মেটাফেজে আবার মিডিলে সেটা অ্যালাই করছে, আর অ্যানাফেজে এই যে দুটো সিস্টার ক্রোমাটিড ছিল সেটা দুই দিকে যেতে শুরু করছে। এখানে যে কাইনেটোকোর্স ছিল, যে স্পিন্ডেল, সেটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, এবং সেটা টেলোফেজে গিয়ে সেটা দুটো অপত্য আলাদা কোর্স তৈরি করছে। তো এই ছবিটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। মিওসিস 2 মায়োটোসিসের মতো, যত একটু গন্ডগোল আছে সেটা মিওসিস 1-এ আছে, কারণ সেখানে ক্রস ওভার হয় আর বিভিন্ন রকমের ক্যাজমাটা গঠন হয় তার জন্য। টেলোফেজ 2, মিওসিস এন্ডস উইথ টেলোফেজ 2। টেলোফেজ 2 দিয়ে মিওসিস এন্ড হয়, in which the two group of chromosomes once again get enclosed by nuclear envelope। আবার নিউক্লিয়ার এনভেলপ তৈরি হবে, সাইটোকাইনেসিস হবে, মানে সাইটোপ্লাজমের ডিভিশন হবে, রেজাল্টিং ইন দ্য ফর্মেশন অফ টেট্রাড অফ সেল, এবং 4টে সেল তৈরি হবে। 4 হ্যাপ্লয়েড ডটার সেল, 4টে ডটার সেল তৈরি হবে, হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হবে 4টে।
এই যে দেখতে পাচ্ছ 4টে হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হবে, 1 2 3 4টে হ্যাপ্লয়েড ডটার সেল তৈরি হবে। আর এখান থেকে একটাই ক্রোমাটিড আছে। মিওসিস 1-এ গিয়ে দেখেছিলাম 2টো ক্রোমাটিড, কিন্তু মিওসিস 2-তে গিয়ে একটাই ক্রোমাটিডস আছে। দেখতে পাচ্ছ 2টো সেল তৈরি হয়েছিল, একটা সেলের মিওসিস 2 আর একটা সেলের মিওসিস 2। তো এভাবে 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়ে গেল। এটা এবার এভাবে মিওসিস শেষ হলো। এবার হচ্ছে সিগনিফিক্যান্স অফ মিওসিস। মিওসিসের কী কাজ বা কী গুরুত্ব? Meiosis is the mechanism by which conservation of a specific chromosome number of each species is achieved across generation in sexually reproducing organism. Even though the process, তাহলে যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করে তাদের ক্ষেত্রে জেনারেশন পর জেনারেশন যে ক্রোমোজোম সংখ্যা সেটা সেম রাখার এই যে দায়িত্ব বা এটা হয়ে থাকে কার জন্য? এই মিওসিসের জন্যই হয়ে থাকে। মিওসিসের কারণে এই ক্রোমোজোম সংখ্যাটা কমে যাচ্ছে, হ্যাপ্লয়েড তৈরি হচ্ছে, তারপর 2টো অপত্য কোষ আবার তৈরি হয়ে 2টো হ্যাপ্লয়েড মিলে আবার ডিপ্লয়েড তৈরি হচ্ছে। তাহলে সেক্সুয়ালি রিপ্রোডিউসিং যে অর্গানিজম আছে তাদের জন্য মিওসিস জেনেটিক ম্যাটেরিয়ালটাকে রিজার্ভ করতে সাহায্য করে বিভিন্ন জেনারেশন আফটার জেনারেশন। Even though the process paradoxically result in a reduction of chromosome number by half, যদিও এটা কী হয় যে ক্রোমোজোম সংখ্যাটা হাফ করে দিচ্ছে, তারপর 2টো হাফ মিলে আবার সেম হয়ে যাচ্ছে। It also increases the genetic variability in the population of organisms from one generation to next. তার সাথে সাথে এটা কি জেনেটিক ভ্যারিয়েবিলিটিটাও বৃদ্ধি করছে। কিসের মাধ্যমে? ক্রসিং ওভারের মাধ্যমে। কারণ কি ক্রস ওভারের মাধ্যমে 2টো ক্রোমোজোম, একটা মায়ের থেকে আসছে বা বাবার থেকে আসছে 2টো ক্রোমোজোম, তাদের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ হচ্ছে এবং এর ফলে ভ্যারিয়েশন আসছে। তাহলে কী হয় যে একটা যে বাচ্চা তৈরি হয় সেই বাচ্চার মধ্যে মায়ের বৈশিষ্ট্য থাকে, বাবার বৈশিষ্ট্য থাকে। ভ্যারিয়েশনস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্রসেস অফ ইভলিউশন। এবং ইভলিউশনের জন্য এই ভ্যারিয়েশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই ভ্যারিয়েশনগুলো তৈরি হচ্ছে বলে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা প্রাণী আলাদা, প্রত্যেকটা অপত্য আলাদা, প্রত্যেকটা জীব আলাদা, এবং এইভাবে তাদের মধ্যে নতুন নতুন বৈশিষ্ট্য আসছে এবং ইভলিউশন হচ্ছে। তো এই ছিল মিওসিস এবং এটাই ছিল শেষ। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে হোমোলোগাস আর হেটেরোলোগাস ক্রোমোজোম বলতে কি একই রকমের ক্রোমোজোম সেগুলো হলো হোমোলোগাস ক্রোমোজোম। আর সিস্টার ক্রোমাটিড বলতে কি একটা ক্রোমোজোমের মধ্যে যে ক্রোমাটিড সেটা হলো সিস্টার ক্রোমাটিড। আর অন্য 2টো যদি আলাদা আলাদা, এটা একটা ক্রোমাটিডস, এটা একটা ক্রোমাটিডস, 2টো ক্রোমাটিডস মিলে একটা ক্রোমোজোম তৈরি করলো। এটা একটা ক্রোমাটিডস, এটা একটা ক্রোমাটিডস, 2টো ক্রোমাটিড মিলে ক্রোমাটিডস মিলে ক্রোমোজোম তৈরি করলো। এই দুটো, এটা আর এটা, এই দুটো হচ্ছে সিস্টার ক্রোমাটিডস, ঠিক আছে? এটা আর এটা, এই দুটো হচ্ছে সিস্টার ক্রোমাটিডস। তাহলে এই দুটো একই ক্রোমোজোমের, এই 1 আর 2 সিস্টার ক্রোমাটিডস, 3 আর 4 নিজের নিজের সিস্টার ক্রোমাটিডস। কিন্তু 1 and 3 সেটা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিডস। 2 আর 4 সেটা কি নন সিস্টার ক্রোমাটিডস। তো বোঝা গেল তাহলে সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড উপরে ছিল অনেকটা, তো সেটা বলে দিলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানেই এই সেল ডিভিশন চ্যাপ্টারটা শেষ হলো। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।